প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণের 4টি আবর্তন অনুপাত সম্পর্কে আলোচনা করার জন্য যুক্ত হয়েছি। এই 4টি আবর্তন অনুপাত কি দেখার আগে আমরা খাতার উপর একটু লিখে নিই। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা মোট 4টি আবর্তন অনুপাত শিখব। 1, মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। সূত্র 2, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত সমান সমান নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। 3, শেয়ার 3 মূলধন আবর্তন অনুপাত সমান সমান নিট বিক্রয় ভাগ শেয়ার মূলধন। লাস্ট 4 নম্বর, সম্পত্তি আবর্তন অনুপাত সমান সমান সম্পত্তি আবর্তন অনুপাত সমান সমান নিট বিক্রয় ভাগ মোট সম্পদ। আমি প্রথমে তোমাদেরকে সূত্র 4টি তুলে নিতে বলছি, এরপর আমরা বাকি আলোচনায় অগ্রসর হব। তো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো। ক্রমিক 1-এ মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ লেখা হয়েছে। বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতে লেখা হয়েছে নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। 3, মূলধন আবর্তন অনুপাতে লেখা হয়েছে নিট বিক্রয় ভাগ শেয়ার মূলধন। সম্পত্তি আবর্তন অনুপাতে লেখা হয়েছে নিট বিক্রয় ভাগ মোট সম্পদ। আমরা সাথে সাথে উদ্দীপকটা একটু দেখে নিই। আমাদের উদ্দীপকটা ছিল মিস্টার রাফির
মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা। চলতি দায় 2 লক্ষ টাকা। ছয় % ঋণপত্র 2 লাখ। সমাপনী মজুদ 2 লাখ এবং নিট বিক্রয় 4 লক্ষ টাকা। এখানে এবং হবে না, এবং শেয়ার মূলধন 6 লক্ষ টাকা। আর এরপরে করণীয় হিসেবে বলা আছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার কথা, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করার কথা, মূলধন আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত। এখন এই অনুপাতগুলো যখন আমরা নির্ণয় করা শুরু করব তখন আমরা উদ্দীপকের তথ্যগুলো থেকে আমরা দেখে নেব যে আমাদের এই সূত্রে কোন অংশটি কাজে লাগাতে হবে। তোমরা প্রথমেই দেখো মজুদ আবর্তন অনুপাতে বিক্রিত পণ্যের ব্যয় আছে। তো বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা বুঝে থাকি সাধারণত পণ্য বিক্রয়যোগ্য করার জন্য যে ব্যয় হয়ে থাকে। কিছু কিছু উদ্দীপকে বা কিছু কিছু অঙ্কে বিক্রয় দেওয়া থাকে, মোট লাভও দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, বিক্রয় থেকে মোট লাভের টাকা বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করে থাকি। কিন্তু আমরা যদি দেখি যে অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নাই, মোট লাভ দেওয়া নাই, শুধুমাত্র বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, তখন আমরা বিক্রয়কে নিট বিক্রয় হিসাবে, বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে, মোট বিক্রয় হিসাবে ধরে নেব এবং এই বিক্রয় মূল্যকে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে কাজে লাগানো যাবে, নিট বিক্রয় হিসাবে কাজে লাগানো যাবে, মোট বিক্রয় হিসাবে কাজে লাগানো যাবে। এই শর্তের উপর ভিত্তি করে আমরা মজুদ আবর্তন অনুপাতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে মোট বিক্রয়কে আমরা লিখব। তাহলে দেখো আমরা লাইনটা একটু উপরে লিখে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এখানে সমাধানের আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো। গড় মজুদ বলতে আমরা সাধারণত বুঝে থাকি প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। কিন্তু কোনো উদ্দীপকে যদি দেখা যায় প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদকে গড় মজুদ পণ্য হিসাবে ধরে নেব। আবার যদি দেখি কোনো উদ্দীপকে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা সমাপনী মজুদ পণ্যকেই গড় মজুদ পণ্য হিসাবে ধরে নেব। আমরা মান প্রয়োগ করি। তাহলে
বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে আমরা 4 লক্ষ টাকাকে লিখছি। আর সমাপনী মজুত পণ্য আমাদের 2 লক্ষ টাকা উদ্দীপকে দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য আমরা 2 লক্ষ লিখলাম, সমান সমান 2 বার। এবং আমরা এটাও জানি যে আমাদের আবর্তন অনুপাতগুলি সবসময়ের জন্য ফলাফল হিসাবে বার প্রকাশ করে। এই আবর্তন অর্থে ঘোরা, কতবার ঘোরে, কতবার আবর্তিত হয়, এটা বোঝানোর জন্য আমরা উত্তরটাকে বার হিসাবে লিখি। তাহলে আমাদের উদ্দীপকের থেকে প্রাপ্ত মান বসিয়েই আমরা মজুদ আবর্তন অনুপাত পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা অগ্রসর হই। এরপরে দেখো আমাদের আছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। আমরা এবার বের করতে চাচ্ছি বিনিয়োজিত মূলধন আবর্তন সমান সমান, নির্বিক্রয় না লিখে শুধু বিক্রয় লিখলেই হবে। আমরা শুধু বিক্রয় লিখব, বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। এখন দেখো এই বিনিয়োজিত মূলধনের সংজ্ঞা আমরা জানি, তারপরেও আমি তোমাদের পুনরায় মনে করার জন্য আরও একবার বলে দিচ্ছি। বিনিয়োজিত মূলধন হচ্ছে তাই তুমি ব্যবসায় কী পরিমাণ টাকা, কত পরিমাণ টাকা বিনিয়োগ করেছো তার পরিমাণকে নির্ধারণ করে। এখন কত পরিমাণ টাকা বিনিয়োগ করেছো এই পরিমাণ নির্ধারণের জন্য ব্যবসায়ের মোট যে সম্পদ আছে ধরে নেওয়া হয় এই সম্পদের পুরো টাকাটাই মালিকের, অর্থাৎ মোট সম্পদই বিনিয়োজিত মূলধনের একটি অংশ। যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানে চলতি দায় অর্থাৎ বকেয়া দায় এবং স্থায়ী দায় অর্থাৎ বহির্দায় বলে কোনো দায় থাকে, তাহলে এই মোট সম্পদ হচ্ছে বিনিয়োজিত মূলধনের একটি অংশ। যদি উদ্দীপকে আমরা দেখি চলতি দায় নাই, স্থায়ী দায় নাই, মোটের উপর বহির্দায় বলে কোনো দায় নাই, তাহলে মোট সম্পদকেও আমরা বিনিয়োজিত মূলধন বলতে পারি। কিন্তু আমাদের সমাধানকৃত উদ্দীপকে আমরা লক্ষ্য করেছি মোট সম্পদের বিপরীতে এখানে চলতি দায় আছে, 6% ঋণপত্র অর্থাৎ স্থায়ী দায় আছে। তাহলে আমাদের কি করতে হবে? মোট সম্পদের থেকে চলতি দায় এবং স্থায়ী দায় বাদ দিয়ে বিনিয়োজিত মূলধন নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা সমান সমান চিহ্ন দিয়ে রাখলাম এবং লিখলাম এখানে বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পদ বিয়োগ চলতি দায় বিয়োগ 6% ঋণপত্র ব্র্যাকেট ক্লোজ টাকা। মোট সম্পদ দেখো আমাদের টাকার পরিমাণ দেওয়া আছে মিস্টার রাফির মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার থেকে চলতি দায় হিসাবে বাদ যাচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। 6% ঋণপত্র হিসাবে আমাদের আছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা ফলাফল হিসাবে এখানে পাব 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধন 4 লক্ষ টাকা আমরা পেয়ে গেলাম। বিক্রয় উদ্দীপকে দেওয়া আছে
4 লক্ষ টাকা। 4 লক্ষকে 4 লক্ষ দ্বারা ভাগ করলে আমরা এখানে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত পাবো 1 বার। তাহলে আমাদের 2 নম্বর সমস্যার সমাধান হলো বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত 1 বার। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত 1 বার। এরপরে আমাদের প্রয়োজন মূলধন আবর্তন অনুপাত। মূলধন আবর্তন অনুপাত বের করার জন্য আমরা আবারও লিখি মূলধন আবর্তন অনুপাত সমান সমান মূলধন আবর্তন অনুপাত সমান সমান বিক্রয়, নিট বিক্রয় রয়েছে, আমি নিট বিক্রয় লিখলাম না, মূলধন আবর্তন অনুপাত সমান সমান, তোমরা শুধু লেখো মূলধন আবর্তন সমান সমান বিক্রয় ভাগ শেয়ার মূলধন। আমাদের এখানে যোগ বিয়োগ করে কোনো দফা বাইর করার প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে, যেখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 4 লক্ষ, শেয়ার মূলধন দেওয়া আছে 6 লক্ষ। এখন আমরা 4 লক্ষকে যদি 6 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখো উত্তর হিসাবে এখানে পাবো 0.666, অর্থাৎ 6 আসবে। সেক্ষেত্রে আমরা যেহেতু দশমিকের পর প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 6 5-এর অধিক, 5 বা 5-এর অধিক থাকলে আমরা 1 যোগ করি, আমরা এখানে 6-7 বার লিখে দিতে পারবো। অর্থাৎ আমাদের মূলধন আবর্তন অনুপাত হলো 0.67 বার। মূলধন আবর্তন অনুপাত 0.67 বার। আমাদের আর একটি আবর্তন অনুপাত বাকি আছে, সেটি হচ্ছে সম্পত্তি আবর্তন অনুপাত। সম্পত্তি আবর্তন সম্পত্তি আবর্তন অনুপাতের ক্ষেত্রে আমরা জানি সূত্রটি হবে বিক্রয় ভাগ মোট সম্পদ। বিক্রয় ভাগ মোট সম্পদ। তাহলে আমরা উদ্দীপকে লক্ষ্য করেছি আমাদের মোট বিক্রয়ের পরিমাণ আছে 4 লক্ষ, মোট সম্পদের পরিমাণ আছে 8 লক্ষ। 4 লক্ষকে 8 লক্ষ দ্বারা ভাগ করলে উত্তর হিসাবে এসে যাবে 0.50 বার। 0.50 বার আমাদের সম্পত্তি আবর্তন অনুপাত। আমরা 4টি অনুপাত শেখার লক্ষ্যে আজকে ক্লাসে যুক্ত হয়েছি। সেখানে আমাদের প্যারা আকারে আর রেওয়ামিল আকারে নয় এমন একটি উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের ভিতর আমাদের মোট সম্পত্তির বর্ণনা আছে, চলতি দায়ের বর্ণনা আছে, স্থায়ী দায়ের বর্ণনা আছে। চলতি দায় প্লাস স্থায়ী দায় সমান সমান বহির্দায় দেওয়া আছে। শেয়ার মূলধন, মোট বিক্রয় নয় নিট বিক্রয় দেওয়া আছে। এখন এর ভিতর থেকে আমরা 4টে অনুপাত নির্ণয়ের জন্যে 2টি খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। সেটি হচ্ছে একটি তার এক অঙ্কে যদি বিক্রিত পণ্যের বা উদ্দীপকে যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে, সেক্ষেত্রে মোট বিক্রয়কেও অথবা নিট বিক্রয়কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে ধরে নেব। অর্থাৎ বিক্রয়কে আমরা মোট বিক্রয়, নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখলাম তা ছিল
আমরা যদি দেখি আমাদের কাছে গড় মজুত পণ্য চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অঙ্কে প্রারম্ভিক মজুদ অথবা সমাপনী মজুদের দুটির যে কোনো একটি অনুপস্থিত আছে। সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে সমাপনী মজুত পণ্য ধরে নিয়ে অঙ্ক করতে পারি। প্রারম্ভিক মজুত পণ্যকে গড় মজুত পণ্য ধরে নিয়ে অঙ্ক করতে পারি। যদি দেখি শুধু সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, তাহলে সমাপনী মজুত পণ্যকেও আমরা গড় মজুত পণ্য ধরে নিয়ে অঙ্ক করতে পারি। এমন দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখেছি। প্রতিটা সৃজনশীল সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার ভিতর নূতনত্ব থাকার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তোমরা এই 4টি আবর্তন অনুপাত বা 4টি আবর্তন সমমানের উদ্দীপকের সাথে মিশিয়ে অনুশীলন করবে, এমন প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।